তখন আমি 1 মাস থাকি ওখানে। থাকার পরে যেটা হয় আর কি, মেয়েদের যে মানে মাসে মাসে পিরিয়ড হয় আর কি, এটা হয়ই না হওয়ার কারণে আমি কাউকে জিজ্ঞেস করি, একজনকে জিজ্ঞেস করি, তখন সে পাত্তা দেয় না, বলে কি তুই তো আবিয়াতা মেয়ে, তোর কি হবে, মানে উনি আরো হাসে। তো ওই জিনিসটা আমি কারোর কাছে কিছু বলতেও পারতেছি না, বা জিনিসটা নিয়ে কোনো আলোচনা যে করব সেটাও পারতেছি না। মানে আপনার মধ্যে কি কোনো ভয় বা সংশয় ছিল, বা আপনি কি বিষয়গুলো জানতেন যে আমিও এটা না হওয়ার মানেটা কি? অবশ্যই জানতাম না যে এভাবে। এক্স্যাক্টলি, সেটাই আমার প্রশ্ন ছিল যে আপনি জানতেন না বিষয়টা। জানতাম না। ওকে, তারপর আমরা শুরু করতে চাই একেবারে ছোটবেলা থেকে, যেখান থেকে আপনার বলার আছে, আপনার যেখান থেকে মনে পড়ে। আমাদের ফ্যামিলিতে আমার বাবা মা 2 বোন 1 ভাই। তো আমাদের ফ্যামিলিটা মোটামুটি ভালোই সুখেরই ছিল। বাবা কি করতেন? বাবা ইন্ডিয়ার ব্যবসা করতেন, মানে ইন্ডিয়া থেকে কাঠ এনে তারপরে বাংলাদেশে বিক্রি করতেন। আচ্ছা, মোটামুটি ব্যবসা ভালোই ছিল। জি। তো আমি ছোটবেলা থেকে একটু অন্যরকম ছিলাম, যে কখনো আমার মা আমাকে বলতেন না যে তুমি আরবি পড়তে চাও। আচ্ছা, আমি নিজে থেকেই যেতাম। কখনো আমার স্কুলে যাওয়ার কথা আমার মা আমাকে বলেনি, আমি নিজে থেকেই যেতাম। আচ্ছা। যখন আমি ক্লাস 1-এ পড়ি, তখন আমার বাবা মানে 10,000 টাকা আমার আম্মুকে দেয়, বলে যে এই টাকাগুলো রাখো, কালকে মাল কিনতে হবে। আচ্ছা। তো আমার ভাইয়া আবার ওই দৃশ্য দেখে। তখন আবার আমার ছোট্ট একটা বোন হয়, 2 মাস বয়স। তো আমরা 3 বোন 1 ভাই। তো আমার আম্মু আমার ছোট বোনকে দোলানিতে শুয়ে দিয়ে মানে নদীতে গোসল করতে যায় আমাদেরকে নিয়ে। তা আমার ভাইকে বলে যায় যে তুমি একটু তোমার বোনকে দেখো। আমার ভাই কি করে, ওই সুযোগে ওই 10,000 টাকা নিয়ে সে পালিয়ে যায়। কোথায় যায় সে কেউ বলতে পারে না। আমার আম্মু অনেক কাঁদে, তাকে অনেক খুঁজে, কিন্তু কোথাও তাকে পাওয়া যায়নি। তো আমার বাবা একটু অন্যরকম ছিলেন, কারণ মেয়েদের পড়াশোনা করা বা ছেলেদের লেখাপড়া করানো এগুলো মানে পছন্দই করতেন না। আমার মা পছন্দ করতেন, কিন্তু বাবা পছন্দ করতেন না। ওকে। তো আমার ভাইয়া চলে যাওয়ার পর প্রায় 1 বছর মানে নিখোঁজ থাকে। তা আমার মা অনেক কান্নাকাটি করেন যে আমার ছেলেটা কি বেঁচে আছে নাকি মরেই গেছে। তো বাবা বলতেন যে ঠিক আছে, আমি তোমার ছেলেকে খুঁজে নিয়ে আসবো। আপনার ভাইয়া যখন এরকম পালিয়ে যায় তখন তার বয়স কত? তখন তার বয়স 15 থেকে 16 বছর হবে। ঠিক আছে, তখন আপনার বয়স কত? তখন আমার বয়স, আমি ক্লাস 1-এ পড়ি, 5 বছর বয়স। তো ভাইয়াকে খুঁজতে খুঁজতে একসময় বাবা খুবই অসুস্থ হয়ে পড়েন। তো বাবা আমাদের ভৈরব রায়পুরা থানা, ওখানে আমার একটা হুপু আছে, হুপুর বাসাতে যান অসুস্থ অবস্থায়। তো ওখানে গেলে আমার হুপু দেখে চিকিৎসা করায়, কিন্তু ভালো হয় না। জি। তো আমার হুপু বলতেছে যে ভাই তুমি তো এখানে আসছো, কিন্তু তুমি যদি এখানে মারা যাও তাহলে তোমার স্ত্রী সন্তান তোমাকে দেখতে পারবে না। ওকে। এক কাজ করো, তুমি বাড়িতে চলে যাও। তা আমার মা এক কাজ করে, আমাকে নিয়ে অনেক দূরে একটা হুজুরের কাছে যায়। আচ্ছা। গিয়ে হুজুরের পায়ে হাতে ধরে কাঁদতে থাকে যে আমার একমাত্র ছেলে, তার বাবা অসুস্থ, এখন সে যদি বাড়িতে না আসে, যদি তার বাবা মারা যায়, তাহলে আমার স্বামী বলে যে ও নাকি ওকে মাটিও দিতে পারবে না, তাহলে একটা সুখ থেকে যাবে। তো উনি বলে কি মা কেঁদো না। তো শনিবারে যাই আমাকে নিয়ে, তো উনি কিতাব দেখে 2টা তাবিজ লিখেন, যদি আপনার ছেলে জীবিত অবস্থায় থাকে তাহলে 7 দিনের ভিতরে ফিরবে, আর যদি না ফিরে তাহলে ভাববেন যে আপনার ছেলে মারা গেছে। তো আমার আম্মু না তাই করে, শনিবারে তাবিজটা না রাখে। দেখা যাচ্ছে বৃহস্পতিবার রাত্রে 9টার দিকে আমার ভাইয়া বাড়িতে পৌঁছে যায়। জি। তো আমার ভাইয়াকে দেখে আমার আম্মু অনেক কাঁদতে থাকে যে তোর বাবা অসুস্থ, তুই কোথায় হারিয়ে গেছিলি। তখন ভাইয়াও কাঁদতে থাকে, বাবার পায়ে যায় পড়ে, আমি ভুল করছি, আমাকে ক্ষমা করে দাও। তো আমার বাবা বলে কি না, সন্তানে যতই ভুল করুক মা বাবার কাছে ভুল মনে হয় না, আমি তোমাকে ক্ষমা করে দিছি। ওকে। তো আমার ভাইয়া আসার পরে 21 দিন পরে কি আমার বাবা মারা গেছে। তো আমার অনেক কষ্ট লাগে যে অল্প বয়সে, এত ছোট্ট বয়সে আমার বাবাকে আমরা হারিয়ে ফেললাম। তো এমনিতে অভাবের সংসার, বেশি একটা উন্নত ছিল না। আমার ভাই আমার মা দুজনে রুজি করে, একটু জমি ছিল, ওগুলা কিছু বিক্রি করছে, আর কিছু বাড়িটা ছিল, ওরকম করে আমাদের দেখা যায় 5 পর্যন্ত পড়ানোর মোটামুটি আমার মা আমাদের নিয়ে চলতেছে। ঠিক ওই অবস্থায় আমার 5-এর পরীক্ষা শেষ।
তো আমার ভাইয়া চট্টগ্রামে থাকতো, জি ওখানে থেকে কাজ করতো। ওখানে আবার আমার বাবা আমার মাকে বিয়ে করার আগে আরেকটা বিয়ে করছিল, তো ওনার ওই মানে আমার বড় আম্মু মারা গেছে। জি তো ওনার আবার একটি মেয়ে আছে, উনিও আবার চট্টগ্রামে থাকে, ওনার ওখানেই বিয়ে হয়। আমাকে নিয়ে আমার ভাই ওখানে যায় বেড়ানোর জন্য। তা আমি বেড়াতে যাই, আবার বোনের বাসায় থাকি। তো বোনের একটা দেওর আছে, মানে উনি মাঝে মাঝে আসতেন, তখন আমার বয়স মনে করেন 10 বছর বয়স। জি কিরকম জানি খারাপ নজরে তাকাইতেন আমার দিকে। তো আমার কাছে খুবই যন্ত্রণা মানে মনে হইতো যে ওই লোকটা এরকম কেন, এভাবে তাকাচ্ছে কেন আমার দিকে। এক পর্যায়ে ও কি করে আমার হাতে ধরে টেনে ধরে আমাকে, তা আমি কোনো রকমের ছুঁইটা পালাইয়া যাই। তো আমি ভাইয়াকে বলি, ভাইয়া আমার না এখানে থাকতে ভালো লাগে না, আমি বাড়িতে চলে যাব, আমি এখানে থাকবো না। তো ভাইয়া আবার 2-3 মাস পরে আমাকে সিলেট নিয়ে আসে, বাড়িতে চলে আসি। আসার পরে আমি আমার মামার ক্ষেত আছে, মানে আলু করে, অনেক কিছু চাষ করে ওরা, ওদের ওখানে যাই মানে আলু তোলার জন্য। জি তো মামা বলে কি যে না, তোরা আলু তুলবি না, তোদের আলু তোলার কোনো প্রয়োজন নেই, তোর মা ভালো না। তো এই কথাটা বলার পরে আমার অনেক খারাপ লাগে যে আমার মা ভালো না, কি করছে আমার মা, এক্স্যাক্টলি। কাকে প্রশ্ন করব। একদিন মা বড়ই পারতে বড়ই গাছের তলায় যায় আর কি, অনেকটা দূরে। মানে মাকে কিভাবে প্রশ্ন করব, আর একাকি কোথাও আমি মাকে পাচ্ছি না যে এই প্রশ্নটা আমি করব। জি তো ওখানে যাওয়ার পরে আমি আমার আম্মুকে বলি যে মা, ওরা কি বলে এসব, লোকেরা বলে তুমি নাকি ভালো না, কি করছো মা তুমি? কই আমি তো কিছু করি নাই। তারপরে আমি মনে করেন সপ্তাহখানিক থাকার পরে আমি বুঝতে পারি এবং কি জানতে পারি যে আমাদের প্রতিবেশী একজন, মানে আমাদের সম্পর্কের দুঃসম্পর্কের মামা হয়, তার সাথে আমার মায়ের বিয়ে হয়ে যায়। ও ওকে। তো আমার ভাইয়া আসেনি, আসছে আমার ভাইয়া বাজারে ঘাটে যায়, সেও শুনে তার কাছে খুবই খারাপ লাগে, সম্মানে বাঁধে। তো আমার ভাইয়া এক পর্যায়ে রাগ করে বাড়ি বিক্রি করতে চাই, তো গ্রামের লোকজন কিছুতেই বাড়িটাকে বিক্রি করতে দেয় না। তো বলে কি, তুমি যখন বিয়ে বসে গেছো আমাদের দিকে তাকাইলে না, তাহলে আমার ভাই বোন নিয়ে আমি যেদিকে চোখ যাই আমি ওদিকে চলে যাব। তো উনি কি করেন, আমাদের 3 বোনকে নিয়ে চলে যেতে চাই, কিন্তু আমার ছোট্ট বোনটা ছোট্ট ছিল 3 বছরের মতন, তো ওকে রেখে দেয় গ্রামের মানুষ, কিন্তু আমাদেরকে রাখিনি। তো আমরা 2 জনকে নিয়ে চট্টগ্রামে চলে যাই। যাওয়ার পর আমি এত ছোট যে কোথায় যে কাজ করব সেটা আমার পক্ষে সম্ভব না, বা কেউ আমাকে নিবেও না। তো ভাইয়া বলে যে কি কাজ করো, আমি একা কাজ করে তোমাদের পালবো। আবার আমার ছোট বোনটাকে স্কুলে ভর্তি করে দেয় ওখানে নিয়ে, কিন্তু আমাকে স্কুলে ভর্তি করে না, আমাকে কাজের জন্য চাপ দিতে থাকে। তা আমি বিভিন্ন অফিসে যাই চাকরি নেওয়ার জন্য, কিন্তু কোথাও আমার চাকরি হয় না। লাস্ট পর্যন্ত আমি একটা সুতার ফ্যাক্টরি, ওখানে গিয়ে কাজ করি। 1 সপ্তাহ কাজ করার পরে নাইট ডিউটি আসে, জীবনে কখনো জেগে থাকিনি। তো আমি 2 দিন নাইট করার পরে কি হয় যে জ্বর আসে আমার শরীরে, প্রচুর পরিমাণ জ্বর আসলে কি করে, আমি শুয়ে থাকি ঘরের ভিতরে, আমার ভাই একটা লাঠি নিয়ে আসে, আমাকে অনেক মারে যে তুই শুয়ে আসিস ডিউটি ফালাইয়া, তারপরে তোর চাকরিটা কি থাকবে, এরকম বলে। তখন আপনারা কয়জন মিলে থাকতেন একসঙ্গে? আমার 2 বোন, মানে আমার ছোট বোন, আমি, আমার ভাই, 3 জন মিলে থাকতেন। 3 দিন মিলে, মানে চিটাগঙ্গে বাইজে মুস্তান, ওখানে থাকতাম। আচ্ছা। আর আপনার মা তো তখন বিয়ে হয়ে অন্য কোথাও চলে গেছে? অন্যের ঘরে চলে গেছে। ওকে। তখন আমার ভাইয়ার এই মায়ের আমি কিছুতেই সহ্য করতে পারিনি। তো মায়ের খেয়ে আমি ওই আমার এই সৎ বোনের কাছে যাই, যে বলে যে আপা তুমি আমার যে কোনো একটা কাজের ব্যবস্থা করে দাও। বলতে সৎ বোনটাকে মানে আমার বাবার আগের তরফের মেয়ে। ও, আগের তরফে আমার একটা বিয়ে ছিল। আচ্ছা, বিয়ে ছিল, মানে উনি মারা গেছে, তো উনার একটা মেয়ে থাকে। তো উনি আমাদেরকে বেশি একটা কেয়ার করতেন না, মানে দেখতে পারতেন না, আশ্রয় দিতেন না, ভালোবাসতেন না আমাদেরকে। তবুও আমি ওনার কাছে যাইয়া বলি যে আমাকে একটা চাকরি দাও বা একটা কাজ দাও, আমি ভাইয়া আমাকে মারে, আমি ওখানে থাকবো না। তো উনি কি করেন, ওনার একটা দুঃসম্পর্কের একটা মেয়ের সাথে মানে ফিশারিতে নিয়ে চাকরি দেয় আমাকে। আচ্ছা। ফিশারিতে চাকরি দেওয়ার পরে আমি কাজ করতে থাকি টানা সকাল 8টা থেকে রাত 8টা পর্যন্ত ডিউটি, 1500 টাকা বেতন। জি। তো ওখানে আবার থাকার কোয়ার্টার আছে, আবার ওখানে খাওয়া দাওয়ার মানে ব্যবস্থা ভালো,
600 টাকা মাসে কাটে। তো মেয়েদের সাথে ওখানেই আমি থাকতাম। তা আমার বোন কি করতো, আমার যে সৎ বোন আমাকে নিয়ে চাকরি দিছিল, উনি ওখানে যাইতেন, যে আমি চাকরি করতাম, উনি মাসে মাসে টাকাটা নিয়ে আসতেন। জি। তখন ওখানে আমাদের মেয়েদের সাথে পরিচয় হতে হতে তখন মেয়েরা আমাকে বলতেছে যে তুমি এত কষ্ট করে কাজ করো, এক সেট জামা কাপড় বানাইতে পারো না, কিছু না, তোমার বোন আসে টাকা নিয়ে যায়, এই মাসের থেকে তুমি আর টাকা দিবা না, আমাকে শিখিয়ে দে। তো ও আসে টাকার জন্য, আসলে আমি বলি কি না, তোমাকে টাকা দিব কেন, কষ্ট করে আমি কাজ করব আর তুমি টাকা নিয়ে যাবে, সেটা হয় না, আমি এবার জামা কাপড় বানাবো। তখন আমি কেরানিকে গিয়ে বলি যে আপনি আমার বোনের হাতে বেতন দেন কেন, আমার বোন কাজ করে না আমি কাজ করি, তুমি এই কাজ করো, তাহলে টাকা আমার কাছে দিবেন। তো ওরা কি করে, এক পর্যায়ে আমার বোন টাকা না পাওয়ার কারণে ও আমাকে জুতো দিয়ে ওখানেই মেরে আসে। আচ্ছা। তো আমার ভাই 3 মাস 6 মাস পর পর আমাকে দেখতে যেত, কিন্তু দেখতে যেত না, আসলে টাকা আনতে যেত। কখনো ভাবতো না যে আমার একটা ছোট বোন আছে, তার জন্য একটা জিনিস কিনে নিয়ে যায়, এরকম কিছু করতো না। তো সবাই বলতো তোর কেমন ভাই কেমন বোন, ওরা তোর কথা ভাবে না কখনো, শুধুই টাকা নিতে আসে। তো আমার মনে অনেক কষ্ট লাগতো, মাও হারিয়ে গেল, ভাইয়ারও এরকম করে, বোনও এরকম করে, আমি কার কাছে যাব, কিভাবে আমি জীবনে বাঁচবো। তো ওখানেই আমি থাকি, এইভাবে থাকতে থাকতে প্রায় 1.5 বছর থাকি। থাকার পরে ওখান থেকে না বের হতে দেয় না ছুটি দেয়। আচ্ছা, ক টাকা মাইনে পেতেন? 1500 টাকা। 1500 টাকায় সারা মাস এরকম পরিশ্রম করে? জি, 1500 টাকা। ওকে। তো ছুটি না পাওয়ার কারণে মানে আমরা একসময় অনেকটা বড় হয়ে যাই আর কি। তো ওখানে আবার মনে করেন মেয়েদের সাথে চলতে চলতে থাকতে থাকতে আমি আবার অনেকটা বড় হই, আবার অনেকটা চালাকও হয়ে যায়। তখন ওখানে মেয়েদের সাথে মিশতাম, চলতাম, ভালোই কাটছিল সময়গুলো। তো ওখানে একটা ছেলে আসে, মানে তাদের বাড়ি হচ্ছে বরিশাল। তো ও আসার পরে না অনেক দেখতে শুনতে খুবই ভালো ছিল, স্মার্ট ছিল, তো সবাই ওকে পছন্দ করত। তো সবাই কথা বলতো, কিন্তু আমি তার সাথে কখনোই কথা বলতাম না। আর আমার একটা সুনাম ছিল ওই অফিসে, যে আমি কথা কম বলতাম এবং ভদ্রতা ছিল বেশি আমার মাঝে। যে ছাড়েরা আসতেন ওখানে, সব ছাড়েরা আমাকে বেশি স্নেহ করতেন এবং ভালোবাসতেন। তো ওর নাম ছিল লিটন, আমার সাথে আরেকটা মেয়ে ছিল, ওর নাম ছিল আকলিমা। তো নিজে নিজে চিঠি লেখে মানে আমাকে বলতেছে যে ওই ছেলেটা আমাকে একটা চিঠি দিছে। তো আমি বলতেছি ওই ছেলেটা তোমাকে চিঠি দিবে, আমি বিশ্বাস করি না। তো ও আমাকে হিট লাগাইতেছে যে আমাকে দিবে না তো কি তোমাকে দিবে, আমাকে হ্যাঁ আমাকে দিবে। ছেলেটার নাম কি ছিল? লিটন। লিটন, ওকে। তো আমি বললাম, ও আমাকে সাথে চ্যালেঞ্জ করতেছে যে 1 সপ্তাহ টাইম, যদি তুই এই চ্যালেঞ্জে জিততে পারস তাহলে আমি তোকে 1000 টাকা খাওয়াবো, আর যদি তুই হেরে যাস তাহলে আর তুই আমাদেরকে 1000 টাকা খাওয়াবি। ওকে। মানে এরকম একটা বাজি ধরে আর কি আমার সাথে। তো আমি কই ঠিক আছে। তো ছেলেটা দিনে ডিউটি করতো, আমরা নাইট ডিউটি করতাম। তো ওরা বের হতো আর আমরা ঢুকতাম, ঠিক ওই অবস্থায় ওর সাথে আমার দেখা হতো বেশিরভাগ সময়। তো আমি আগে থেকে বুঝতে পারতাম যে ছেলেটা আমাকে অবশ্যই পছন্দ করছে। তো আমি ওকে দেখে হাসতাম। তো ওরকম হাসতে হাসতে 1-2 দিন পরে ও কি করে নাইট শিফটে চলে আসে। তো আদার পিসের কাজ হতো ওই অফিসে বেশিরভাগ। আদার পিসের কাজ হইলে দেখা যাইতো কি ওরা আর আমরা একসাথে মিলেমিশে কাজ করতে হইতো। মানে আমি, আমার আরো 2টা বান্ধবী ছিল, সুমি, জমিলা, আমরা 3 জনই এক সমান সমবয়সী ছিলাম। তো ওরা আদার পিসে যে স্যারগুলো ছিল, যে ভাইয়ারগুলো ছিল আর কি, তো ওরা আমাদেরকেই বেশি পছন্দ করতো, অন্য সব কোনো মেয়েকে পছন্দ করতো না, সবাইকে বের করে দিত ফ্লোরে আর আমাদেরকে রেখে দিত। তো আমরা ওই কাজগুলো করলে স্যারেরা আমাদেরকে বোনাস দিত। জি। তো এইভাবে ওই ছেলেটা মানে আস্তে আস্তে ওর সাথে আমার কথা হয়, কথা হইতে হইতে একদিন আজানের আগেই কাজ শেষ হয়ে যায়। আচ্ছা। তখন ওর একটা বন্ধু দিয়ে ওই অফিসের মধ্যে, আবার বিদেশি অফিস ছিল, তো অনেক ফুলের বাগান ছিল, দেখতে খুবই সুন্দর ছিল অফিসটা। তো ফুল আইনে আমার সামনে ধরে রাখছে। আমি বলতেছি কি ব্যাপার, ফুল আসলো কই থেকে, আপনি আমাকে ফুল দিচ্ছেন কেন? আমি তো দেই নেই, একজন তোমাকে ফুলগুলো দিছে। কে দিচ্ছে? লিটন। আমি তখনও 1 সপ্তাহ পূর্ণ হয়নি, 1 সপ্তাহ পূর্ণ হতে 2 দিন বাকি আছে। তো ফুলগুলো দেওয়ার পরে আমি নিছি, মানে আমি তাকে বুঝাইছি যে আমিও তাকে পছন্দ করি। জি।
পরের দিন ও আমাকে একটা চিঠি দেয়। চিঠিতে অনেক কিছু লেখা থাকে যে ও আমাকে পছন্দ করে, ভালোবাসে। তখন এই চিঠিটা আমি আবার আমার ওই যার সাথে আমি মানে বাজিয়ে রাখছি তাকে পড়ে শুনে আমাকে, শুনো তুমি আমাকে 1 সপ্তাহ সময় দিছিলে, আর 1 সপ্তাহের মধ্যেই আমি কিন্তু জিতে গেছি। তারপরে ও আমাকে 1000 টাকা দেয়, দিলে আমরা সবাই বান্ধবীরা মিলে খুব মজা করে খাই, মানে অনেক কিছু কিনে খাই। খাওয়ার পর আমার উদ্দেশ্য হলো যে আমি আর ওর সাথে কখনোই কথা বলবো না, জাস্ট এটা একটা মজা ছিল। তো ও তো সত্যি সত্যি আমাকে মন থেকে ভালোবাসতো। তা আমি কথা না বলার কারণে সে আমাকে অনেক খুঁজতে থাকে, মানে আমাকে অনেক রিকোয়েস্ট করতে থাকে, সবাইকে দিয়ে খবর পাঠায়, চিঠি দেয় যাতে আমি ওর সাথে 1 মিনিটের জন্য হলো কথা বলি আর কি। তো ওরকম করতে করতে ওর প্রতি আমার একটা মায়া কাজ করে, আমিও ওর সাথে কথা বলি। বলতে বলতে এক সময় একদম সুন্দর একটা সম্পর্কই তৈরি হয়ে যায় আমাদের মাঝে। তো 1.5 বছর হয়ে যাওয়ার পরে আবার কি হয় যে তার মধ্যে 6-7 মাসের বেতন আমাকে দেয়, আর 6-7 মাসের বেতন আমাদের ওরা আটকে দেয়। মানে আমরা ওখানে থাকতে চাচ্ছি না, মানে আমরা চলে যাব অন্য কোথাও। আচ্ছা, ওই গৃহবন্দী হয়ে থাকতে আমাদের ভালো লাগে না। আর ওদের কথা হচ্ছে যে ওই 3টা মেয়ে খুবই ভালো কাজ পারে, আমরা কখনো ওদেরকে হাতছাড়া করব না। তো আমাদেরকে ছুটি দেয় না, ওখানেই মানে বন্দী হয়ে থাকতে হয়। তো একদিন সকাল সকাল কাজ শেষ হয়ে যায়, তা আমরা বুদ্ধি করি, আমি, জমিলা আর সুমি, যে আমরা এখান থেকে পালিয়ে যাব, বেতন যা আছে এগুলো সব ফেলেই পালিয়ে যাব, এখানে থাকবো না, গৃহবন্দী হয়ে থাকতে ভালো লাগে না। তো আমরা ফ্যাক্টরির সমস্ত সাইড মানে ঘুরতে থাকি আর কি, যে কোন দিক দিয়ে পালানো যায়, গেট দিয়ে তো আর বাইরে হইতে দিবে না। তো একটা দারোয়ান ছিল, মিজার নাম, উনি বলতেছে কি ব্যাপার তোমরা এত ঘোরাঘুরি করতেছো, পালিয়ে যাবা নাকি? আমি বলতেছি আরে না, পালাবো কেন, যাইলে গেটের সামনে দিয়ে যাব, পালাবো না। তো আমরা কি করি, ঘরে যাই, ঘরে গিয়ে লাইট বন্ধ করে নিজেদের ব্যাগ গুছাইয়া ওই ওয়ালের ও পাশে যেতে হবে যে কোনো ভাবে। এখন জমিলা একটু পাতলা সাইজের ছিল, ও পার হয়ে যায়, আমিও পার হয়ে যাই, সুমিও পার হতে পারে না। তো ওরে কষ্ট করে টাইনে মাইনে তুলি, আমরা তুলে 3 জনেই পার হয়ে অনেকটা দূরে চলে যায়, যে একজনের বাসায় জামা কাপড়গুলো রাখি, কিন্তু অফিসের লোক ঠিকই ধরে ফেলে যে আমরা পালিয়ে যাই। তো আমরা যাই মেন রোডে উঠি, ওরাও অফিসে মানে গেট দিয়ে যায়, আর আমাদের সামনাসামনি হয়ে যায়। এখন আমরা খুবই ভয় পাইতেছি যে ওরা তো আমাদেরকে এখন ধরে নিয়ে যাবে, এখন কি করব। তো রিক্সাওয়ালাকে বলি যে আমাদেরকে নিয়ে যান, ওনারা নেই না। বাসওয়ালাকে বলি যে আমাদেরকে নিয়ে যান, ওনারাও নিচ্ছেন না। তখন ভোর আজানের পর একদম কোনো মানুষ নাই রাস্তাঘাটে।